আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের মাঝে আবারও জানেমান গল্পের তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। যারা জানেমান গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখো নাই, তারা ডিসক্রিপশনে পেয়ে যাবে প্রথম এবং দ্বিতীয় পর্বের লিঙ্ক। তো চলো আর কথা বাড়াতে চাই না, গল্পতে চলে যাই। তোমরা কেউই এখন ঠিক নেই, তাই আজ ক্লাস করার দরকার নেই। বাসায় গিয়ে রেস্ট নাও, আমি তোমাদের পৌঁছে দেব। যারা মৃদু স্বরে বলল, না না ভাইয়া, তার কোনো দরকার নেই, আমরা নিরে আমরা নিজেরাই বাসায় যেতে পারবো। আমি জানি তোমরা পারবে, কিন্তু আজ কোনো রিস্ক নিতে চাইছি না আমি। তাই চুপচাপ তুমি আমার গাড়িতে গিয়ে বসো। আর তুমি উর্মিকে বলল, তুমি লাজিসের সাথে যাও, লাজিস তোমাকে পৌঁছে দেবে। লাবিবের কথায় উর্মি লাজিসের দিকে তাকালো। লাজিস তার দিকেই তাকিয়েছিল। উর্মির সংকোচ বোধ হয়। উর্মিকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে তানসি বলল, উর্মি, এখনও দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে গিয়ে বস, ভাইয়া তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ডোন্ট ওয়ারি, তোর কোনো প্রবলেম হবে না। উর্মি চুপচাপ গিয়ে গাড়ির পিছনে গিয়ে বসল। উর্মিকে পিছনের সিটে বসতে দেখে বলল, আমাকে তোমার ড্রাইভার মনে হয়, পিছনের সিটে বসছো কেন? লাজিসের কথায় হকচকিয়ে ওঠে উর্মি। আমতা আমতা করে বলল, আসলে। লাজিস গম্ভীর কণ্ঠে শুধালো, সামনে এসে বসো। উর্মি চুপচাপ গাড়ি থেকে নেমে সামনের সিটে গিয়ে বসলো। তারপর লাজিস গাড়ি স্টার্ট দেয়। তানসি আর যারা পিছনের সিটে গিয়ে বসে। গার্ডরা অন্য দুইটা গাড়ি নিয়ে গেছে। দুইটা গাড়ির দুজনের জন্য রেখে গেছে। গাড়ি চলছে আপন গতিতে। লাবিব নিরিবিলি সামনের সিটে বসে গাড়ি ড্রাইভ করছে। যারাকে তার বাড়ি পৌঁছে দিল। তারপর ছুটল চৌধুরী ভিলায়। চৌধুরী বাড়ির সোফায় রেগে বসে আছেন রাশেদ চৌধুরী, তানসির বাবা। তিনি খুব রেগে আছেন। তার আদরের মেয়ের এই অবস্থা তিনি মেনে নিতে পারেননি। তানসির সাথে খারাপ ব্যবহার করার দুঃসাহস আগে কেউ কখনো দেখায়নি বা দেখাতে পারে, এমনটা তিনি কখনোই ভাবেননি। লাবিব তানসিকে নিয়ে বাসায় ফেরে। লাবিব ফেরার কিছুক্ষণ পরই লাজিস আসে। দুই ভাই বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাশেদ চৌধুরী দুই ছেলের দিকে তাকিয়ে বলল, তোমরা কি করছিলে? কিছু ছেলে তোমাদের বোনের গায়ে হাত দিল, আর তোমরা চুপচাপ সব মেনে নিলে? তাদের সাহস হয় কি করে আমার মেয়ের গা ছোঁয়ার? যেই হাত দিয়ে তারা আমার মেয়ের গা ছুঁয়েছে, সেই হাত এখনো ভালো আছে কি করে লাবিব? সেই হাত এখনো ভেঙে গুঁড়িয়ে দাওনি কেন? তোমরা যদি না পারো, তাহলে আমায় বলে দাও, আমি ছেলেগুলোর ব্যবস্থা করব। লাবিব রাগী গলায় বলল, তোমার কিচ্ছু করতে হবে না আব্বু, যা করার আমরা দুই ভাই করে নেব। এমন অবস্থা করব যেন কোনো দিন সেই হাত কোনো মেয়েকে অসম্মান করতে না পারে, কোনো মেয়েকে টাচ করতে না পারে। বলে বাড়ি থেকে বের হয়ে গেল। লাবিবের পেছনে পেছনে লাজিসও বের হয়ে গেল। রাশেদ চৌধুরী আদরের মেয়েকে নিজের পাশে বসান। তানসি বাবার পাশে চুপটি করে বসল। রাশেদ চৌধুরী আদরের গলায় মেয়েকে বললেন, তুই ঠিক আছিস মা? তোর কিছু হয়নি তো? আমারই ভুল হয়েছে তোকে এভাবে একা রাখার। আমি তোর ভালোর জন্যই এমনটা করেছিলাম, কিন্তু দেখ, ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম। তানসি মুচকি হেসে বলল, আব্বু, এভাবে বলছো কেন? আসলেই তো আমার বাইরের পৃথিবী সম্পর্কে জানার দরকার ছিল। একা একা পথ চলতে হতো, নিজেকে ঠিকভাবে তৈরি করতে হতো। পৃথিবীটা সত্যি খুব সুন্দর আব্বু, কিন্তু কিছু মানুষরূপী শিয়াল কুকুরেরদের জন্য পৃথিবীটা খারাপের দিকে যাচ্ছে। মানুষ দিন দিন খারাপ কাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। কেউ ভাবছে না এভাবে জীবন চলে না। একদিন এই খারাপ কাজ করতে করতে জীবনের অর্ধেক সময় হারিয়ে যাবে। জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যাচ্ছে। মেয়ের কথায় রাশেদ চৌধুরী অবাক হয়ে গেলেন। তিনি মেয়েকে বললেন, অনেক বড় হয়ে গেছিস তাই না মা? তানসি শুধু হাসল। তখনই তানসির মা শাহিদা চৌধুরী মেয়ের জন্য গরম গরম সিঙ্গারা আনলেন। সবার আগে তিনি মেয়েকে বুকে জড়িয়ে নেন। এতগুলো দিন তিনি মেয়েকে ছাড়া থেকেছেন শুধুমাত্র তানসির বাবার জন্য। তানসি সবার থেকে দূরে ছিল। তানসির বাবা রাশেদ চৌধুরী চেয়েছিলেন
তার মেয়ে হয়ে ঘরে বসে থাকলে চলবে না। একা একা নিজেকে সামলানোর জন্য দূরে পাঠিয়ে দিলেন। যখন তারা থাকবেন না তখন যেন তানসি নিজেকে একা মনে না করে। যে কোনো বিপদ যেন নিজে মোকাবেলা করতে পারে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারে। তানসির সেফটির জন্য তানসিকে ক্যারাটে পর্যন্ত শিখিয়েছেন। এমন কোনো কাজ নেই যা তানসিকে শেখানো হয়নি। শাহিদা চৌধুরী দুচোখের পানি ফেললেন। তানসিও মাকে কাছে পেয়ে কেঁদে দেয়। শাহিদা চৌধুরী নিজেকে সামলে নিয়ে বললেন, তোর জন্য গরম গরম সিঙ্গারা বানিয়েছি মা। তানসি খুশি হয়ে গেল। মাকে জোরে একটা চুমু দিয়ে বলে, আই লাভ ইউ আম্মু। তোমার হাতে স্পেশাল সিঙ্গারা কতদিন খাই নাই, খুব মিস করেছি সিঙ্গারা সহ তোমাদের সবাইকে। তানসির কথায় রাশেদ চৌধুরী আর শাহিদা চৌধুরী হাসলেন। তানসি সবগুলো সিঙ্গারা নিয়ে খেতে বসে গেল। তানসি যখনই একটা সিঙ্গারা মুখে দিতে যাবে তখনই রাশেদ চৌধুরী বললেন, হাত মুখ না ধুয়েই খেতে বসে গেলি মামনি? বাইরে থেকে এসে সবার আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেবে, তারপর খেতে বসবে। ভুলে গেলে নাকি? তানসি বোকা বোকা হেসে বলল, আব্বু, আজ তোমার এই নিয়মটা আমি মানতে পারছি না। এমনিতেই তোমাদের সবাইকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। আম্মুর হাতের রান্না শিখিয়েছি বহুদিন আগে। এখন তো আমার পছন্দের সিঙ্গারা। কোনো কথা হবে না। এখন আগে খাবো, তারপর ফ্রেশ হব, পাক্কা। মেয়ের কথায় হাঁ হয়ে গেলেন রাশেদ চৌধুরী। তার মেয়েটা যে সব পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, এটাই তার কাছে অনেক। তিনি আর কথা বাড়ালেন না। তানসির তৃপ্তি করে খাওয়া দেখল। তানসি মিনিট 5 মধ্যে খাওয়া শেষ করলো। তারপর পানি খেয়ে বলল, খুব টেস্টি হয়েছে আম্মু। তোমার হাতের স্পেশাল সিঙ্গারা আমি আমার বন্ধুদেরকে খাওয়াবো। ঠিক আছে, সে না হয় খাওয়াস। এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে মা। তানসি সোফা থেকে উঠে দাঁড়ায়, তারপর যেতে গিয়ে থেমে যায়। ঘুরে দাঁড়িয়ে বাবাকে বলল, আব্বু, কিছু বলবি মা? হ্যাঁ, বল। রুমিকে আমাদের এই বাড়ি আনার ব্যবস্থা করো। হঠাৎ ওই মেয়েটাকে এ বাড়িতে আনার কথা বলছিস যে মা? কিছু কি হয়েছে? তেমন কিছু নয় আব্বু, আসলে মেয়েটা খুব ভালো, তাই এখানে আনার কথা বলছি। রাশেদ চৌধুরী মুচকি হেসে বললেন, আমার মেয়ে যা বলবে তাই হবে। আমি এখনই লাবিবকে বলে দিচ্ছি। থ্যাংক ইউ আব্বু। তানসি খুশি হয়ে চলে গেল নিজের রুমে। পার্থ নিজের রুমের মধ্যে পায়চারি করছে। মাথার মধ্যে তার নানান প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। পার্থ কখনো ভাবেনি তানসি চৌধুরী বাড়ির মেয়ে। এত বড় ফ্যামিলির মেয়ে হয়ে তানসি কেন এভাবে সবার থেকে দূরে থাকে? কেন? এই একটা প্রশ্ন পার্থর মাথা খারাপ হয়ে যাচ্ছে। উত্তরটা পার্থর অজানা। না জানা পর্যন্ত পার্থ স্থির হতে পারছে না। হঠাৎ করে পার্থ পায়চারি থামিয়ে দিল। মনে পড়ল তার বাবা হয়তো কিছু জানতে পারে। পার্থ ছুটল বাবার কাছে। পার্থর বাবা শরীফ দেওয়ান চেয়ারে বসে বই পড়ছিলেন। ছেলে হন্তদন্ত হয়ে আসতে দেখে তিনি খুবই অবাক হলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করেন, পার্থ, কি হয়েছে? তুমি এভাবে আসলে সব ঠিকঠাক আছে তো? পার্থ বুঝল সে একটু বেশিই তাড়াহুড়ো করে ফেলেছে। নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। তবে সেসব পাত্তা না দিয়ে বাবাকে ডাইরেক্ট প্রশ্ন করে ফেলল, বাবা, তুমি সব আগে থেকে জানতে তানসি চৌধুরী বাড়ির মেয়ে? রাশেদ চৌধুরীর একমাত্র মেয়ে। ছেলের প্রশ্নে তিনি ভ্রু দলা করে ফেললেন। চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করেন, হঠাৎ তুমি তানসিকে নিয়ে পড়লে কেন পার্থ? আমি যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও তুমি। হ্যাঁ, জানতাম, কিন্তু কেন বলো তো? তানসি এত বড় ফ্যামিলির মেয়ে হওয়া সত্ত্বেও কেন এভাবে জীবনযাপন করত? কেন নিজেকে সবার সামনে গরিব বলতো? নিজেকে সবার সামনে পড়ে দেখাই কেন? সবটা আমার কাছে কেমন একটা লাগছে বাবা। তোমার মতো আমার মনেও সেম প্রশ্ন পার্থ। তানসি কেন নিজেকে সবার থেকে দূরে রেখেছিল? সব সময় সাধারণভাবে থাকতো। পার্থ কিছুক্ষণ চুপ করে থাকলো। শরীফ দেওয়ান ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর বললেন, পার্থ বাবা। হ্যাঁ বলো। তানসির সাথে ঝামেলা করো না বেটা।
মেয়েটা খুবই তেজি, রাগটাও খুব। আর রইল সাহসের কথা, ওর সাথে বাড়াবাড়ি করলে ও ভুলে যায় ওর সামনে কে আছে। তুমি ওর শিক্ষক, তোমাকে যে সম্মানটুকু করে সেটা তুমি অক্ষয় রেখো বেটা। সম্মানটুকু অন্তত হারিও না। পার্থ কিছু না বলে চলে গেল। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বললেন, জানি না তুমি কেন তানসিকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিছ। তুমি কি সত্যি তানসিকে ভালোবাসো নাকি অন্য কোনো কারণে? আই ডোন্ট নো। তোমার মধ্যে কি চলছে সেটাও তো ঠিক বুঝতে পারছি না। তখনই পার্থর মা আমিনা চৌধুরী রুমে ঢোকেন। স্বামীকে চিন্তিত দেখে বলল, কি গো, তোমায় এমন চিন্তিত লাগছে কেন? কিছু কি হয়েছে? কি হয়েছে আমায় বলো তো। শরীফ দেওয়ান চেয়ারে বসে মুখে হাত দিয়ে বলল, আমাদের ছেলেটার মতিগতি আমার ঠিক লাগছে না গো। ও যে কখন কি করে ফেলে বলা মুশকিল। কি হয়েছে আমায় একটু পরিষ্কার করে বলবে তুমি? এত হেয়ালি না করে বলো তো। এবার কিন্তু আমার চিন্তা হচ্ছে। তুমি তো তানসির কথা জানতে। তানসি আমার কলেজেরই স্টুডেন্ট। হ্যাঁ জানি তো, কিন্তু তাতে কি? পার্থ ওকে সবার সামনে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সমস্যা এখন একটাই গো, তুমি বেশি বেশি ভাবছো, তাই এমন মনে হচ্ছে। কিসের সমস্যা? হ্যাঁ, কোনো সমস্যা হবে না। আমরা তানসিকে আমাদের পার্থর বউ করে আনবো। হোয়াট? তোমার মাথা খারাপ হয়েছে? তুমি জানো তানসি কে? তোমার কোনো ধারণাই নেই। তানসি কে মানে? কে তানসি? তানসির পরিচয় কি? চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে তানসি। রাশেদ চৌধুরীর মেয়ে তানসি চৌধুরী। অতি আদরের মেয়ে তানসি। কিছু কারণে নিজের পরিচয় গোপনে রেখেছিল। 3টা ছেলে আজ ওদের হ্যারাস করায় বেদরাম মারছে। তুমি না দেখলে বুঝবাই না। একটা মেয়ে কিভাবে 3টা ছেলেকে মেরে শুইয়ে দিল। আমি তো আজ পুরো অবাক হয়ে গেছি। এটা কিভাবে সম্ভব? একটা রুমে অচেতন অবস্থায় পড়ে আছে 3টা ছেলে। হাত পা মুখ চোখের অবস্থা খুবই খারাপ। 2টা চেয়ারে পায়ের ওপর পা তুলে বসে আছে, হাতে একটা মোটা একটা রড। ছেলেগুলোর জ্ঞান ফেরার অপেক্ষা করছে তারা। কিছুক্ষণ পর একটু একটু করে ছেলেগুলোর জ্ঞান ফেরে। ব্যথায় ছেলেগুলো কাতরাচ্ছে, নিচে পড়ে আসে। জ্ঞান ফিরতেই একজন গার্ড এগিয়ে আসলো। লাবিব জানে ছেলেগুলোর ওঠার মতন অবস্থা নেই, তাই গার্ডকে বলে রেখেছে আগে থেকেই। 3জন গার্ড 3টা ছেলেকে সোজা করে বসালো। 3জন ছেলের মধ্যে থেকে একটা ছেলের সবচেয়ে বেশি খারাপ অবস্থা। ছেলেটা সোজা হয়ে বসতেই পারছে না, তাকে ধরে রেখেছে একজন। লাজের চেয়ার থেকে উঠে ছেলেটার কাছে গিয়ে বসলো। ছেলেটার থুতনি ধরে বলল, এই, তোদের সাহস কি করে হয় মেয়েদের ইপটিজিং করার? তোদের ঘরে মা বোন নাই? তোরা কিভাবে পারিস একটা মেয়ের বুক থেকে ওড়না কেড়ে নিতে? কিভাবে পারিস মেয়েদের টাচ করার? যে হাত দিয়ে এই জঘন্য কাজ করেছিস সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব, বলে রড দিয়ে সজোরে বাড়ি মারতে গেল। কিন্তু ছেলেটার চিৎকার করে বলা কথাটা শুনে থেমে গেল। ছেলেটা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমরা ইচ্ছে করে কিছু করি নাই, প্লিজ আমাদের মারবেন না। লাবিব আগে থেকেই এমন কিছু আন্দাজ করেছিল। লাবিব উঠে এসে জিজ্ঞাসা করল, তাহলে তোদের দিয়ে এই কাজটা কে করিয়েছে? কার এত বড় কলিজা যে আমার বোনকে হ্যারাস করতে বলে? এমপির মেয়ে। এমপির মেয়ে? কোন এমপি? এমপি জাহের শিকদারের মেয়ে দিশা শিকদার। উনি আমাকে এই কাজটা করতে বলেছিল, অনেক টাকাও দিয়েছিল আমাদের। লাবিব রেগে সজোরে লাথি মারে ছেলেটার গায়ে। ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেল। লাজেশ বলল, তোদের টাকা দিল আর তোরা মেয়েদের অসম্মান করতে চলে গেলি? তোদের তো বেঁচে থাকাই উচিত না, বলে ছেলেগুলোকে খুব মারলো। এমনিতেই তানসির মার খেয়ে ছেলেগুলোর অবস্থা খারাপ, তার ওপর আবার তানসির ভাইয়েদের। লাজিস বেশি মারতে পারল না, তার আগেই ছেলেগুলো জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। একজন গার্ড এগিয়ে এসে লাবিবকে বলল, স্যার, ছেলেগুলোর সবার একটা করে হাত ভেঙে গেছে, এখন কি করবেন? হসপিটালে রেখে আসো। যদি শিক্ষা হয় তাহলে কোনো দিন আর কোনো মেয়েকে
অসম্মান করার কথা মুখেও আনবে না। লাবিবের কথা মতো গার্ডরা আবার ছেলেগুলোকে হসপিটালে রেখে আসলো। লাবিব লাজিজ দুজনেই গম্ভীর মুখে বসে রইল। দুজনের মাথায় চলছে অন্য কিছু। লাজিজ গম্ভীর কণ্ঠে শুধালো, বনুর সাথে দিশা মেয়েটার কিসের শত্রুতা? কিসের জন্য বনুর পিছনে লেগেছে? সবটা জানতে হবে। ভাইয়া, এখনই বাসায় চলো, আর দেরি করা যাবে না। আমরা এমন কিছু জানি না যার জন্য কিছু বুঝতে পারছি না। বনুর থেকে সব জানতে হবে। কিছু তো একটা ঘটেছে। তুই ঠিক বলেছিস লাজিজ, কিছু একটা ঘটেছে যা আমরা জানি না। সেটাই এখন আমাদের জানতে হবে। আচ্ছা, কলেজে কিছু কি হয়েছিল? জানিস কিছু? না ভাইয়া, আমি কিছু জানি না। আর যদি কলেজে কিছু হতো তাহলে ও আমাদের বলতো। এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।